হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমার বুদ্ধি শুদ্ধি সব একটু একটু করে হারিয়ে যাচ্ছে। অঙ্গনা ফোনটা পাওয়ার পর থেকে ওর মাথা কেমন ঘুরছে, শরীরটা কেমন থরথর করে ঘুরছে। এখন কি হবে? এখন আমি কি করবো? বাবা না, এক গ্লাস জল। পিপাসায় বুকটা ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল সমুদ্রটা এক চুমুকে খেলেও এই পিপাসা মিটবে না। তোমার কি বলবো বলো তো? তোমরা দিদিভাইয়ের ফোনটা পাওয়ার পর থেকে তুমি কেন যে এমন করছো? কি হলো আমাকে কিছুই বলছো না। আচ্ছা বল না, বেশ কিছুদিন আগে তুমি আর কেউ অঙ্গনা মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, যে ভদ্রমহিলার সঙ্গে তোমার ভালো হয়েছিল তাকে দেখতে কেমন? খুবই সুন্দরী। আচ্ছা, মেয়েটা কুমারী না বিবাহিতা? বিবাহিতা, বিবাহিতা। তার একটা বাচ্চাও আছে। সেটা বিবাহিতা নয়, হয়তো ঘরে বিয়ে হয়েছে। আচ্ছা বাদলদা, সে ভদ্রমহিলাকে বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছিল? না না না, সে একা এসেছিল তার বাচ্চার জন্য মন্দিরে পুজো দিতে। বলো তো, অঙ্গনা ফোন করে তোমাকে কি বলেছে? সে বলেছে, জানো দাদা, আমার শ্বশুরবাড়ি সবাই চেনে কিনা আমি জানি না, কিন্তু আমার আর বাদলদার সঙ্গে কোনোদিন দেখা হয়েছিল। মেয়ে মানুষের সঙ্গে মেয়ে মানুষের দেখা হয়েছে, তাতে এত ছি করার কি আছে? এমন সব কথা বলে না, যার কোনো মাথা মুন্ডু নেই। কলেজে সাহিত্য পড়ে মাথাটা পুরো গেছে। নাহলে এইটুকু ব্যাপার নিয়ে কেউ এত বড় করে তোলে? তুমি একটু কিছুক্ষণ স্থির হয়ে বসবে, চলো তো। এক্ষুনি ডাক্তার নিয়ে আসবে। মঞ্জুরি কোথায়? মঞ্জুরি মঞ্জুরি কোথাকার মঞ্জুরি? সে কথা যে তোমাকে আমি কিছুতেই বলতে পারবো না বাদলদা। অঙ্গনা ও জানে না যে তার বাচ্চারা মারা যায়নি। মঞ্জুরি তার কুমারী খানের মায়ের সন্তানই বেঁচে আছে। আমি যাবো, আমি আজই মঞ্জুরির কাছে আমি জেনে নেব সত্যি কি সেই মঞ্জুরি, না দিয়ে মঞ্জুরি কোনো অন্য মঞ্জুরি। বেরিয়ে যাও না দাদা, ডাক্তারবাবু এসে গেছেন। অন্য কোনো ডাক্তারের চেম্বার এখনো খুলেনি বলে অনেক রিকোয়েস্ট করে গ্রিনভিউ নার্সিং হোমে ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। গ্রিনভিউ নার্সিং হোমে ডাক্তার? হ্যাঁ দাদা। মানে ডাক্তার দীপঙ্কর সেন? আগে না, আমার নাম সুমন্ত রায়, ডাক্তার দীপঙ্কর সেনের অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ দাদা, কানের ট্রিটমেন্ট করে উনি খুব নাম করেছেন। না অনিমেষ বাবু, ওসব কথা বলবেন না। ট্রিটমেন্ট করে হচ্ছে আমার সেবা। যাক সে কথা, আগে বলুন তো আপনার শরীর কেমন আছে? ভালোই আছে। বলো দাদা বলো, তোমার অসুস্থতার কথা ডাক্তারবাবুকে খুলে বলো। আর ততক্ষণে আমি বাদলদাকে বলে তোমার জন্য এক কাপ আর ডাক্তারবাবুর জন্য এক কাপ চা করে নিয়ে বন্ধ করে আসি। কি ব্যাপার বলুন তো? বলুন, ডাক্তার দীপঙ্কর মালদা থেকে এখানে এসেছেন কদিন হলো? তা বেশ অনেক দিনই হয়েছে। দীপঙ্কর ডাক্তার কি মালদা থেকে কোনো নাম মঞ্জুরি নামে কোনো নার্সের সঙ্গে নিয়েছিল? হ্যাঁ, শুধু মঞ্জুরি নয়, জনি বলে একটা কম বয়সী কম্পাউন্ডারও বদলি হয়ে এসেছে। আচ্ছা ডাক্তারবাবু, তার মঞ্জুরি বাচ্চারা কেমন আছে বলতে পারবেন? কেন বলুন তো, মঞ্জুরি এবং তার বাচ্চার সম্পর্কে আপনি এত কথা জানতে চাইছেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ডাক্তার রায়। ও, এতদিনে জানতে পারলাম ওই সচিলক্ষ্মী মঞ্জুরি দেবীর স্বামী দেবতাকে কে? ডাক্তার রায়ের কাছে কোনো আগ্রহ প্রকাশ করা সম্ভব নয়, শুধু জেনে নিতে হবে মঞ্জুরি কি সেটা গিয়েছিল। প্রফেসরের মঞ্জুরির সঙ্গে অবৈধ মেলামেশা করার ফলে ওই বাচ্চার মা হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আমাদের কাছে গোপন করে রেখেছিল। আপনি কি বলতে পারবেন মিনিস্টার বীরেশ্বরবাদের প্রীতিভোজের রাতে মঞ্জুরি সেদিন উপস্থিত ছিলেন? কেন আপনার কাছে পারমিশন নিয়ে যাননি বুঝি? নিখিলেশ বাবু, জানেন তো পাপ আর পারা কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন ঠিক প্রকাশ পায়। What do you mean? I mean, চাউমিন চিলি চিকেনের মতো মঞ্জুরি দেবীর হাইজিন আপনি অনেকখানি খেয়ে ফেলেছেন তো, তাই
দেবীর দুজনের গরজ হয়েছে, গরজ। উইদাউট হেজিটেশন আপনি আপনার প্রিয়তমা মঞ্জুরির সঙ্গে ওই গ্রিন ভিউ নার্সিং হোমে দেখা করতে যাবেন। আমি আপনাকে অ্যাডভান্স নেমন্তন্ন করে আমাকে ফিস দিয়ে সন্তুষ্ট করতে হবে না নিখিলেশ বাবু। মঞ্জুরির সঙ্গে আপনার অবৈধ সম্পর্কের কথা কেউ জানতে পারবে না। আপনার ওই সম্পর্কের কথাটা আমি আমার মনের ফিজে এই ডিপ চেম্বারে ঢুকিয়ে নিয়ে গেলাম। আমি কি শুনলাম? আমি যাবো? আমি কি আজ মঞ্জুরিকে বলবো? মঞ্জুরি, মঞ্জুরি, তুমি আমার মনের বাচ্চা দায়িত্ব নিয়ে মা হয়ে গেছো। তাই তাই তুমি টাটা নিয়ে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাও বোন, অনেক দূরে। আমি এখান থেকে পা ধরবো না। চালাকি পেয়েছে, কতবার বললাম যে অমন করে আমার দিকে হাত বাড়াবেন। হাত বাড়ালেই আমার সব জায়গায় এখানে আর বেশি কাতুকুতু লাগে আমার জন্য ভাব এসে যায়। আপনি এখন ওইখানে দাঁড়িয়ে আছেন? আচ্ছা, অসংখ্য লোক তো আপনি সেই তখন থেকে খ্যাকসের মতন খ্যাক খ্যাক খেলছেন। হ্যাঁ, অসংখ্য লোক কোথাকে মঞ্জুরির সঙ্গে দেখা হবে না, আর কোনোদিন এখানে আসবেন না। কি হবে মানে? আমি আমার রোগের ব্যাপারে বড় ডাক্তার বাবুকে বুঝিয়ে বলবো। আপনার রোগটা কি বলুন তো? আবার কি এ বাড়ি সে বাড়ি 5 বাড়িতে ভোজ খেয়েছেন নাকি? ভালো হয়ে গেছে। আবার ওই কিছু লোকটা তার মানে আমার কাছে হাত দুটো বাড়িয়ে দিবে। বিয়ের কথা শুনে আপনার কাছে কিছু লেগে গেল নাকি? আমি যাকে বিয়ে করবো তার সঙ্গে রাস্তা দেখাবো, তাকাবি করে কষ্ট করে। তোমাকে একটা গান শোনাচ্ছি, শোনো। সুন্দরী তো সুন্দরী কোনো না কোনো রোগের রুগী সেজে রাখতে ভালোবাসে, কিন্তু মঞ্জুরি খুব ভয় করে। কিন্তু মঞ্জুরি কদিন কি হলো কে জানে, সেই বিয়ে বাড়ি থেকে আসার পর কার সঙ্গে কথা বলছে না। কি করে তোমার মঞ্জুরি কথা বলবে জানি? তার গোপন ভালোবাসার এক কড়াই দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেছে। আপনি কি বলতে চাইছেন ডাক্তারবাবু? সেদিন যে মঞ্জুরি বিয়ে বাড়ি গেছিল তার নকল স্বামী সেটা জানতে পেরে গেছে। ডাক্তারবাবু, আপনি অদ্ভুত ভাবে জ্যান্ত মাছিয়ে পোকা পেরেই তবে ছাড়বেন। আমি ওই পোকা পড়াও জাহাজটাকে জ্যান্ত করে ছাড়বো। সেই জন্যই বুঝি মঞ্জুরি পেছনে পেছনে লেগে থাকেন, তাই না? জরে একটা কথা বলিস, বলো মঞ্জুরির কথা বলো। না 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 না, আপনি তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন, তাহলে মেয়ে দেখে ভালো লাগার লোকটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শরীরটা মাগুর মাছের মতন কামড় মেরে দিয়ে চলে গেল। সুমন্ত রায়কে তো চেনো না? চিনিয়ে দেব আমি কি জিনিস, কি জিনিস। একবার
একবার মঞ্জুরির সঙ্গে দেখা করে তার এই গোপন ভালোবাসার দুই দিকের স্বচ্ছ জলটা একবার এমনি করে ঘুরিয়ে দেয়। তুই সাবধান নড়াবেন ডাক্তার রায়, বলা তো যায় না জলের ভিতর ইট পাথর থাকলে পায়ের নুন আছাড় উঠে যেতে পারে। এই যে ব্যাপারটা বাড়াবাড়ি করে ফেলছেন কিন্তু। কি করবো বলুন, সব সময় আমার মেয়ের পেছনে লেগে আছে একটা অদ্ভুত রকমের জন্তু। কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে আসবে, সাপ। ডাক্তার রায়, আপনি বোধহয় ভুলে গেছেন আমি মঞ্জুরির বাপ। তো বাপ হয়ে মেয়ের বাপকে ঢাকা রেখেছিলেন কি করে? আপনি যদি বাপটা বলে দিতে পারতেন তাহলে আমি ঢাকাটা খুলে রাখতে পারতাম। আমি কি এতদিন জানতাম যে ওই নিখিলেশ বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী আপনার মেয়ে মঞ্জুরি? ঠিক বলছি আমি। যতই আপনি বলুন, সেদিন কিন্তু আমি দেখেছি ওই নিখিলেশ বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং নিখিলেশ বাবুর যে বাচ্চাটা হচ্ছে আপনার নাতি। বাবা বাবা তুমি একটু ভেতরে যাও তো। আমি অপচন্ডে দাবা খেলো ডাক্তার সুমন্ত রায়ের মুখ থেকে টেনে ছিঁড়ে দিয়ে প্রমাণ করে দিই উনি মানুষ নন, আদি অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসা সে প্রথম দুধের শিল্পী। মঞ্জুরি, চিৎকার করবেন না, চিৎকার করবেন না ডাক্তার রায়। আর একবার চিৎকার করলে আমি কিন্তু বড় ডাক্তার বাবুকে ডেকে বলবো, ডাক্তার বাবু এখন এই কোয়ার্টার থেকে সমস্ত রায়কে বের করে দিন। কারণ এ একটা লুচ্চা চরিত্রহীন। সমানার্থ ড্রাইভার হয়ে এত বড় কথা, মেয়ের মতন বড় গলা দেখিয়ে যাওয়া হলো। সুমন্ত রায়, আমার বাবা বলে আপনার গায়ে একটা থাপ্পড় না মেরে খুব ভুল করে গেলেন। গেট আউট, গেট আউট। আমি এত তাড়াতাড়ি আউট হবো না মঞ্জুরি। তোমার ওই ভালোবাসার নেকড়ে বাঘের থাবা থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, এটা আমি বলে দিয়ে গেলাম। ডাক্তার বাবু এদিকে একটু আসুন। কতখানি যাবো তোমার কাছাকাছি? এই মুহূর্তে আপনার কাছে মনে হচ্ছে আপনার মা বন্যের বাছাবাছি। কানামাছি, কানামাছি ফেলবো তোমাকে নিয়ে মঞ্জুরি। তোমাকে যে টেপ করে রেখেছে সেই নিখিলেশ বাবু শিগগির এখানে আসবে তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। তারপর আমি চালিয়ে দেব আমার ভালোবাসার অরণ্যে। বলে কুকুরটা কি কথা বলে গেল, কি বলে গেল? আমি নিখিলেশের কে? আমি তো রক্ষিতা। আমি কি চিৎকার করে ওই জানোয়ারটাকে সরিয়ে দেবো? ওই জানোয়ার তুই কি জানিস? আমার কাছে মানুষ হচ্ছে সেই অঙ্গনা। এই কথা যদি কেউ গুনে করে জানতে পারে তাহলে আমার বোন অঙ্গনা স্বপ্ন থেকে চুরমার হয়ে যাবে। টেলিফোনে অঙ্গনা সব ফোনে জানতে পেরে আমি তাদের পৃথিবীর উপায় কথা জানতে পেরে আমি তোকে ছুড়িয়েছি পাগলের মতন। আপনি নিশ্চিতই বসুন, শুনুন আর একটা খারাপ খবর আছে। সেই খবরটা কোথায় করতে চাইছেন? এই সেই গালপি ডাক্তার সুমন্ত রায় আজ সকালে আমাকে দেখতে গিয়ে অনেক আজে বাজে কথা বলে গেছে। আগে সেখানে এসেছিল, এখানে এসে কি বলে গেছে জানেন? বলে গেছে? বলতে দেবো নাকি আপনার সন্তান? আমি নাকি আপনার রক্ষিতা। তবে কোথায় মানুষজন ছিল তা তুমি বলতে পারো মঞ্জুরি? কে সৃষ্টি করেছে এই ভয়ঙ্কর মানুষ আত্মাকে? যদি কেউ বলতে পারতো, যদি কেউ বলতে পারতো তাহলে আমি ছুটে চিকিৎসা করতাম। এমনি মানুষের সহজ না, কোনো কারণ ভাষা থেকে মানুষ সৃষ্টি করেছে তিনি, কিন্তু সেই কি মানুষ হতে পারবে না কেন? তবে বোন কি বলবো বলুন? আমার ভাগনাকে নিয়ে আপনার ভাগ্যকে নিয়ে তোমার বাবার সঙ্গে তোমাকে আমার বাবার সঙ্গে আমাকে যত শীঘ্র সময় নার্সিংহোমে চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কি বলছেন নিখিলেশ বাবু, আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল না হলো আমার বন্ধুর পাগল হতে আর বেশি সময় নেই। আদিবাবু তুই গ্রামে কখন ফেললি? একটু এক ঘন্টা আগে। তুই কি দুর্ঘটনা কথা কিছু শুনেছিস? হ্যাঁ, ডাক্তার দাদাকে আমি নিজে বলেছি। তাহলে কি হবে দীপঙ্কর? কি বলতে চাস তুই? আমি বলতে চাই এই একাচিতে আমি 50,000 টাকা নিয়ে এসেছি। এই একাচিতে আমি মঞ্জুরি হাতে তুলে দিচ্ছি। তুই শুধু আদিত্যবাবু দীপঙ্কর
বল আমার ভাগনাকে নিয়ে যত শীঘ্র সম্ভব এখান থেকে চিরকালের মতো চলে যেতে। আজ এতদিন পর আপনি আমাকে টাকার লোভ দেখাতে এসেছেন। আপনার ভাবনা দেবুকে নিয়ে এখান থেকে চলে যেতে বলছেন ওই 50,000 টাকার লোভ দেখিয়ে। কেন দাদা, কেন? আমি তো আপনার সাথে কোনো বেটবাজি করিনি। সেদিন আপনার বোনের বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি তো আপনার বোনের কানে কানে বলে আসিনি ওরা হতভাগী অঙ্গনা পরিকালের সন্তান দেবু মানুষ হচ্ছে। বন্ধুকে আপনারা কেউ চেনেন না, একমাত্র আমার বাবা ছাড়া আর কেউ জানে না এই বন্ধুর হৃদয়ে কতখানি ব্যথা লুকোনো আছে। আপনারা জানেন না সেদিন কত বাবা কান্নায় ভেঙে গেছে আমার নারীর হৃদয়ের স্বপ্ন। হ্যাঁ, আমি মঞ্জুরি সেদিন এক জাদুকরীর মতো ওই বীরেশ্বর বসে সংসারে গিয়ে দেখি নিখুঁত অভিনয় করে এলাম। তাই যদি আপনারা জানতেন তাহলে 50,000 টাকার লোভ দেখিয়ে আমাকে এখান থেকে চলে যেতে বলছেন। তুই এই টাকা ভর্তি অ্যাকাউন্টটা নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে এই মুহূর্তে শেষ হয়ে যাবে তোর সাথে আমার বন্ধুত্বের হিসাব নিতে। বেশ, আমি চললাম। তবে না, আমাকে নিয়ে আর তবে কোনো ভাবনা কোনোদিন ভাববেন না নিখিলেশ বাবু। যে সত্য এতদিন গোপন ছিল তা সত্য কোনোদিন প্রকাশ হবে না। কেন জানেন? আপনার ভাগ্যা দেবুকে যে আমি আমার সাত রাজার মানিকের মতো মানুষ স্নেহের চলে বেঁধে রেখেছি। সেই মালিকের পরিচয় কেউ কোনোদিন জানতে পারবে না নিখিলেশ বাবু, কেউ কোনোদিন জানতে পারবে না, কেউ কোনোদিন। মঞ্জুরি, তুমি আমাকে ক্ষমা করো। দিবঙ্কর, তুমি আমাকে ক্ষমা করো বন্ধু। ছি 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 নিখিলেশ, ছি। আমার বন্ধু হয়ে তুই এত নিচে নেমেছিস আমি ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না। নিখিলেশ বাবু, আপনি চলে যাচ্ছেন, আপনার ভাগ্যে দেবুর সঙ্গে একবার দেখা করে যাবেন না? সে কত বড় হয়েছে একবার দেখবেন না? আমি দাঁড়ান, আমি এবার দেবুকে দেবো। একবার এদিকে আয় তো বাবা। তুমি আমাকে ডাকছো মা? তোমাকে বলছিলাম যে আমাকে দাও, গিয়ে ওই ভদ্রলোকে প্রণাম করে এসো। যাও। উনি কে মা? উনি তোমার মামা। মামা? ওরে দেবু, আমি তো হতভাগ্য বাবারে। তুই এত কাছে থেকেও এতদিন তো আমি কাছে ফিরে দিতে পারিনি। মামা কাঁদছে কেন? মামা কাঁদবে না? তুমি যে মামাকে একটা গান শোনাওনি? মামা গান শুনবে? তাহলে শোনো। চাঁদ মামা, চাঁদ মামা, দাও আমাকে আমার বাবা এত দূরে থাকে। চাঁদ মামা, চাঁদ মামা, বলে দাও আমাকে আমার বাবা এত দূরে থাকে, এত দূরে ওরে দেবু, তোর এই প্রশ্নের দেওয়ার উত্তর আজ আমার জানা নেই রে বাবা। যদি সেই দিন কোনদিন আসে তোর এই মা সব প্রশ্নের উত্তর দেবে রে। আমি শুধু মাঝে মাঝে এসে তোকে চোখে দেখা দেখে যাবো দেবু, চোখে দেখা দেখে যাবো। ও মা, মামাটাও কাঁদতে কাঁদতে চলে গেল, তুমিও বসে বসে কাঁদছো। তোমাদের কান্না এত আসে কোথা থেকে? দেবু, কান্না আসে বেদনার অতলান্ত মহাসাগর থেকে বাবা। কান্না আসে গাছের উপর পড়ে থাকা শিশির বিস্কুটে দেখে, কান্না আসে গাছের উপর গাছের ডালে সুতো কেটে যাওয়া ঘড়িটাকে দেখে বাবা, ঘড়িটাকে দেখে।
বারে খোকা, তোর হাতের লেখা তো খুব সুন্দর। কি নাম তোর? আমার নাম দেবু। তুই কার ছেলে? তোর বাবার নাম কি? আপনার কি দরকার? আপনি লুকোতে চাইলে কি হবে ম্যাডাম? আমি কি তোর বাবার নাম জানি? তাহলে বলো না আমার বাবার নাম কি? তোর বাবার নাম নিখিলেশ। বেরিয়ে যা চাকাপা কুকুর। আমি কিছু চেয়েছে জানিয়ে নইলে আমি একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। তোমার যৌবনের সুন্দর বলে আমি হরিণী খুঁজতে এসেছি। হরিণী কুকুর যখন কেটে গেছে তখন দুপুর বেড়াতে সব মাছগুলো চুপিয়ে যাবে। তাই সুমন্ত ডাক্তারের ভাষায় জলটা একটু টিকিয়ে গেছে। মৃত্যু করা মাছগুলো একটা একটা করে তুলে হবে, তুলে কথা যেন তুলে দিয়ে। ও মা, ওই লোকটা পুরো কুকুরের মতন কেউ কেউ করছিল কেন? কুকুরে গেলে আমার মানে কি?
কিছু করাবে না। দাদু মা দাদু মা আমায় কোনোদিন মারেনি আজ আমাকে মারলো কেন আজ আমাকে মারলো কেন আজ আমাকে মারলো কেন এই মুহূর্তে মনে হচ্ছে কয়লা ভাঙা হাতুড়ি দিয়ে আমার মাথাটাকে ফাটিয়ে চৌচির করে দিই, তারপর জিজ্ঞেস করি এই সমাজপতিদের, এই যে আমি এই যুগের সমাজপতিদের জিজ্ঞেস করছি, আপনারা বলুন স্বাধীনতার 75 বছর পেরিয়ে যাওয়ার পরও নারীরা কেন এত অসহায়? পুরুষেরা নারীদের খেলার সামগ্রীর মতো ব্যবহার করে, আর আজকে পৃথিবীর বুকে কেন নেমে আসছে আদিম আনন্দ নাচ? উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। দিন শেষ হতে আর বেশি দেরি নেই মঞ্জুরানি। এখন বলো তোমার সাথে একটা রাত কাটাতে ঠিক কত টাকা দক্ষিণা দিতে হবে? সন্ধ্যেবেলায় না বউর এসে উপস্থিত হয়েছে আমার ঘরে। আপনার হাতে ওই ফুলের মালা কই? তোমার মতো নষ্ট মেয়ে মানুষের কাছে রাত কাটাবার জন্য মারা লাগবে না। লাগবে। এ হতভাগিনী মঞ্জুরি যে সেদিন আপনাদের বাড়িতে অনেক মালা ফেলে এসেছে। ছাড়া সেই যাওয়ার প্রতিশোধ দিতেই তো আজ আমি তোমার কাছে এসেছি। কেন এসেছেন এখানে আপনি? কিসের প্রতিশোধ দিতে এসেছেন? যে নিজের অবিশ্বাসকে প্রতিরোধ করবার ক্ষমতা নেই, তার মতো একটা বিমানের মুখে প্রতিশোধ কথাটা মানে না। জানতেন বাড়ি থেকে বিশ্বাসের বর্ণবটা ভালো করে করে নিন। সেই বর্ণবোধটা পুড়িয়ে ছাই করে দিয়েছে তোমার চরিত্রহীনতার। তাই তুমি যেমন আমাকে ঠকিয়েছো, আমিও তেমনি তোমার চৌকালে দাঁত বসিয়ে দেবো। হিসাব নিকেশ বরাবর। আমার কাছে আমার নারীকে আহরণ করবে না। আপনার ছেলে নিয়ে একটা কুমারী মেয়ে কুমারী তো আমি নষ্ট করবে না। কুমারী মেয়ে? তাও যদি 6 বছরের ছেলের মা না হতে। না, তার মানে মঞ্জুরি 6 বছরের ছেলের মা নয়। হ্যাঁ, আমি ঠিকই বলেছি বললাম। কোন এক অবিবাহিতা মেয়ে কুমারী কালের অবৈধ সন্তানকে পালন করছে আমার বোন মঞ্জুরি। হ্যাঁ, ও নিজের মুখে আমাকে সব কথা বলেছে। কি বলেছে? ও জীবনের শেষ এবং প্রথম পুরুষের পথে বসে থাকা প্রতীক্ষারত সবরী ও আজও কুমারী, আজও অবিবাহিতা। এই আকাশটা ধীরে ধীরে মাটির দিকে নেমে আসছে। তোমার পায়ের তলার মাটিটা যেন নিচে নিচে নেমে যাচ্ছে। ওই কাল পুরুষটা হাত দিয়ে বলছে, মা রে মা, তোর ঠিক সাজা হয়েছে, ঠিক সাজা মঞ্জু, দাদা, একটা কথা তোমাকে আমি এতদিন বলিনি। আর বলছি শোনো, এই মঞ্জুরির জীবনে ভালোবাসার প্রথম পুরুষ, শেষ পুরুষ ছিল ওই কল্যাণ। কল্যাণ তো বাবা বীরের সবার কাছে বিশ্বাস করে নিজের বিশ্বাসকে অবিশ্বাসের সুতো ভাগ থেকে নিজের জীবনে ফিরিয়ে এনেছে একটা কুচ্ছটিকা। আমি জানি দাদা, আমি জানি এরপরে একবার হাত বাড়িয়ে ডাকলে পরে কল্যাণ আমার কাছে চলে আসতে পারবে, কিন্তু তাতে তো হতভাগিনী অঙ্গনাটা কষ্ট পাবে দাদা। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করতে পারবো না দাদা। তাই প্রার্থনা করি আমার নিত্যের সিঁদুরটা একটু একটু করে মুছে যাক, আর আমার মনের মতো আমার শীতে শীতে চিরকালই থাকুক না। এই কারণে তো মা আমাকে সিঁদুর টুকরা দিয়ে তোমায় বলেছি সিঁদুর পড়তে বৌদি। কেন সিঁদুর পড়বো? কেন সিঁদুর পড়বো? কিসের জন্য সিঁদুর পড়বো? স্বামীর মঙ্গলের জন্য পড়বো। হ্যাঁ বৌদি, বিয়ের পর মেয়ে তো স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পড়ে বৌদি। কিন্তু যে স্বামী রাতের পর রাত মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রীর মুখের দিকে একবার ফিরেও তাকায় না, তাকে তুমি ছেদো কথা বলতে এসো না করছি। বৌদি তুমি একটু শান্ত হো বৌদি, তুমি একটু শান্ত হও। শান্ত হবো? হ্যাঁ, শান্ত হবো। তুমিও তো বিজন বাবুকে ভালোবাসো। সুচি 2 দিন পরে নাকি তার সাথে তোমার বিয়ে হবে। তোমার পাশে শুয়ে একই বিছানায় সে যদি তোমার পাশে শুয়ে আমার মেয়ের স্বপ্ন দেখে রয়েছে, পারবে স্বপ্ন কি হতেছে? কি হয়ে গেল? থামো। এইভাবেই আমার সর্বনাশ করে সাত দিয়ে তোমরা আর মাছ রাখতে চাও না। আমি জানি তোমাদের বাড়ির সকলেই জানতো ওই কল্যাণ ওই শয়তানি মঞ্জুরিকে অনেক আগে থেকে ভালোবাসতো। বিয়ের পর দাদা তো তোমাকে ভালোবেসেছিল বৌদি, তোমাকে নিয়ে এখানে ওখানে বেড়াতে যেত। আরে আমার মনে হয়েছিল তোমার প্রতি দাদার ভালোবাসার কোনো ফাঁকি ছিল না বৌদি। এই যে আমি কি
ময়না পাখির মতো তোমাদের সেখানে গুলিগুলো সারা জীবন ধরে কমছে যাবো। তুমি তো আস্তে কথা বলো। কেন কেন আমি আস্তে কথা বলবো? কেন আমি চিৎকার করে বলবো? আমি তোমার বাবা আমার শ্বশুর মশাইকে শুনিয়ে শুনিয়ে বলবো এই যে কল্যাণ বিয়ের পর শরীরটাকে ভালোবেসেছিল মনটাকে না। বৌমা তুমি একটু আস্তে কথা বলো, যেভাবে কথা বলছো তাতে পাড়ার সবাই শুনতে পাবে। আজকে পোষ ফ্যামিলির ভেতরের কথা বাইরে চলে যাবে বুঝি, কিন্তু আপনারা যে আমার সর্বনাশ করলেন, আপনাদের জন্য যে আমার সমস্ত স্বপ্ন চাই ফুলে ফুলে ছাই হয়ে গেল, সেটা একবার ভেবে দেখেছেন? ভেবেছি বৌমা, ভেবেছি, কিন্তু একবার কিছু করার নেই বৌমা। কিছু করার নেই না বৌদি, বিয়েটা যখন হয়ে গেছে তখন যেভাবে হোক যেমন করেই হোক দাদার মন থেকে ওই মঞ্জুরি শয়তানিকে মুছে ফেলতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে তুমি এই বাড়ি বুঝাই তার মতো পোষার নিয়ম পোষার নিয়ম। কিন্তু তুমি কি জানো তোমার দাদা ওর কল্যাণের প্রসারী ধ্যানে পাগল হয়ে আছে। আমি তোমার কাছে হাত জোড় করে কথা বলছি বৌমা, তুমি এমন ভাবে চিৎকার করে কথা বলো না, আর এভাবে আমাকেও যা তা কথা বলো না। হাজার হোক আমি তো তোমার শ্বশুর। না আমি শ্বশুর না, আপনি একটা অসুর। পুত্রবধূর মুখে আজ আমি কি কথা বললাম? ঠিকই তো শুনেছ, আমি তো তোমাকে 6 বছর আগে বলেছিলাম, এমনকি ওখানে বিয়ে করার আগে পর্যন্ত বলেছি কারো জীবন থেকে তুমি ভালোবাসা কেড়ে নিও না। মিথ্যে কথা বলে তোমার বন্ধুর মেয়ের সঙ্গে কল্যাণীর বিয়ে দিও না, তাতে ফল ভালো হবে না। কে বলেছে মা ফল ভালো হবে না? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার আদর্শ বাবার বড় ছেলে প্রত্যেক দিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরছে, এটা 1 নম্বর ভালো। বীরেশ্বর পরিবারে আবুজাতের ধ্বজাধারী শ্রীযুক্ত বীরেশ্বর বসে বিরাট খারাপ ছেলে বিধানদারিত্বের সঙ্গে দুর্ব্যবহার করছে, এটাও 2 নম্বর ভালো। না না, অনেক কায়দা করে বন্ধুর বউকে বাড়ির বউ করে এনেছিলে, সে আর চোখের জলে বুক ভাসাচ্ছে, এটা 3 নম্বর ভালো। না না, তোমরা আমাকে তোমরা আমার বাবাকে এসব কথা বলে আঘাত দিও না। অপরাধ তো বাবা একা করেনি, অপরাধ তো আমিও করেছি, দাদাও করেছে। বাবা না হয়ে মিথ্যে কথা বলেছিল। আদিত্য ড্রাইভার আর মঞ্জুরি এই বাড়ি থেকে পালিয়ে গেছে, ওই শয়তানি মঞ্জুরি অন্য ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। কিন্তু দাদা তো বাবার কথা বিশ্বাস করেনি, আর বিশ্বাস করেনি বলেই তো বিয়ের ব্যাপারে সময় নিয়েছিল। তারপর হঠাৎ একদিন আমার কাছে এসে বললো, বাবা তুমি বিয়ে ঠিক করো, আমি তোমার বন্ধুর মেয়ে অঙ্গনাকেই বিয়ে করবো। আপনার ছেলে সেই মাথা লম্বাটাকে ডেকে জিজ্ঞাসা করুন কেন সে রাত্রিবেলা ঘুমের পরে মঞ্জুরি মঞ্জুরি বলে ডাকে। আমি তার নেশা চুকিয়ে দেবো। আমার নির্বাচিত পুত্রবধূকে সে মঞ্জুরি বলে ডাকে কোন অধিকারে? তুমি নিশ্চিত থাকো বৌমা, তুমি আমাকে মাত্র 2 দিন সময় দাও। আমি যেমন করে হোক ওই শয়তানি মঞ্জুরি, তার বাবা এবং তার সেই অবৈধ সন্তানটাকে এই শহর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করব। পারবেন না পারবেন না পারবেন না। কেন? আমি কাল রাতে কল্যাণীর মুখে শুনেছি, সে নিজে মুখে আমাকে বলেছে ওই মঞ্জুরি নাকি এখনো অবিবাহিতা, সে এখনো কুমারী। দেবু নামের ওই বাচ্চাটা তার নিজের নয়, সে অন্যের ছেলেকে লালন পালন করছে। কারণ আমার বিশ্বাস কল্যাণ মিলিত যাবার আগে ওই মঞ্জুরিকে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, আর কল্যাণের মঞ্জুরির অবৈধ সম্পর্কের ফসল ওই দেবু নামের বাচ্চাটা। হতে পারে এই জীবনের অর্ধেক অসম্ভব সম্ভব হতে পারে মমতা। তোমরা অপেক্ষা করো, আমি সেই মাথা লম্বর চরিত্রহীনটাকে তার চুলের মুঠি ধরে সোফার ঘর থেকে টানতে যাচ্ছি। আমাদের কষ্ট করে চুলের মুঠি ধরে ঠেলে আনতে যেতে হবে না, আমি নিজেই মহারাজকে ঘরের উপর চাপিয়ে দিয়ে সোজা চলে দাদা তুই এত নিচে নেমে গেছিস? শুনে যা, আমি নিচে নামিনি, আমাকে নিচে নামিয়েছে আমার এই পরম শ্রদ্ধেয়
চরম বুদ্ধিমান আমার পিতা ঠাকুর। ইমাম, আমি ঠিক বলিনি? মাগো, আমার হয়ে বাবার কথার উত্তরটা তুমি দিয়ে দাও। তোর মতো একটা মাতাল চরিত্রহীনের হয়ে আমি আজ কোনো কথা মজা পাল্টি খেয়ে গেল। চুপ কর, হতে পারে না। ওরে মঙ্গল, তোরা দেখেছা মায়ের কাছে বাবার আজ কত দাম। তুই বিয়ে যাওয়ার আগে মঞ্জুরিকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিলি। বিয়ে করলে কি আর তোমার পছন্দ করা মেয়ে অঙ্গনাকে নিকা করতে পারতাম? কথার উত্তর দিয়ে তুই সত্যিটাকে ঢাকতে চাইবি না। ঠেকা দিও না মা, আমার জীবনের বেশিরভাগটাই তো মিথ্যে। শুধু এক রক্তি, সেই এক রত্তি সত্যি কথাটাই হলো মঞ্জুরি আর তোর মিলনের অবৈধ সন্তান ওই দেবুটা। বাবা, তুমি আর আমাকে প্রভাবকে দিও না। তোমার পিপাসার চরম গ্লাসে জলের বদলে তোমার খেয়াল খুশির গরম শীষে কি বলবি? ঠিকই বলেছি, আমি মাতাল হলেও বেকার নই। তোমরা তোমাদের বৌমাকে বলে দিও ওরা যেন আমার নামে উল্টো পাল্টা কথা না বলে। যদি বলে আমি কিন্তু মঞ্জুরির কোয়ার্টারে চলে যাব। আমি মঞ্জুরি মন্ত্র পাঠ করতে করতে বাবা, মা, আপনারা একটু পাশে ঘুরে যান তো। আমি আমার নিকা করা স্বামীর সাথে একটু ভালো করে দেখা করি। যাও, তোমরা তাড়াতাড়ি পাশের ঘরে যাও। আমি অঙ্গনা নামের যন্ত্রণাটাকে মালিশ করে একটু সারিয়ে ফেলি। হাসি বন্ধ করে বলে তো। একটু আগে তুমি যে বললে মঞ্জুরের কোয়ার্টারে চলে যাবে, কিসের চলে যাবে, কিসের টানে যাবে? এই মুহূর্তে থেকে এই মুহূর্তে আমার মনে যদি জোয়ার আসে, জল শুধু পলি রেখে যায় সবুজ ঘাস। সেই পলি মাটিতেই তো ভালো ফসল হয়ে ওরা আসে। তো তোমার শরীরের বৈশাখ মাসে কখনো তো কোনো শাখায় কোনো মঞ্জুরি আসে না। আমার সামনে মঞ্জুরি নামটা উচ্চারণ করবে না। আমি আমার ভালোবাসার ভাষায় কেন ফিরে যাবে বলো? সেই জায়গায় তুমি আমার কাছে কি পাওনি? যে যা দিতে পারে আমি তোমাকে দিতে পারি না। আচ্ছা, আমি তোমাকে বলছি, ওই মঞ্জুরির যৌবন যদি তোমার কাছে উপভোগ হয়, তাহলে আমার যৌবন তোমার কাছে মধু। ভালো করে দেখো না। Oh
সেই ব্যভিচারীর মঞ্জুরিকে আপনারা ছাড়বেন না। যেমন করে হোক তাকে এই শহর থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনি ঠিকই বলেছেন ডাক্তার রায়, তাছাড়া কোনো উপায় নেই। একটু আগে আমার বোন অঙ্গনা আমাকে ফোন করে সব কথা বলেছে। আরে আপনার বোন আর ফোন করে আর কতটুকু বলতে পেরেছে? আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি। কি খবর পেয়েছেন ডাক্তার রায়? মঞ্জুরি শুধু কল্যাণের চরিত্র নষ্ট করেনি। তার মানে কি আপনার চরিত্র নষ্ট করেছে? কি বলছেন অজয় বাবু? আমি প্রতিদিন সকালে স্বামী বিবেকানন্দের ছবিতে মালা না দিয়ে জল স্পর্শ করি না, এবং প্রত্যেকদিন স্নান করার পর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে উদ্দেশ্যে বলি, ঠাকুর তুমি আমাকে চৈতন্য দাও। যাকে সেসব কথা বাদ দিয়ে, আপনার কথা বাদ দিয়ে মঞ্জুরির কথা বলুন। মঞ্জুরি মেয়েটা এত সুর যে একটা ডাবায় 3টে গরুকে চাপ খাওয়াচ্ছে। প্রথম গরুটাকে আমাদের ভগ্নিপতি কল্যাণ ঘোষ। আগে হ্যাঁ, সেই ব্যভিচারীর মঞ্জুরি হচ্ছে, প্রথম ওই কল্যাণ ঘোষকে হচ্ছে। ও তাই নাকি? আর বাকি দুটো গরু কে কে ডাক্তারবাবু? ওই দ্বিতীয় গরুটা হচ্ছে ডাক্তার দীপঙ্কর সেন। ডাক্তার রায়, হায় হায়, তৃতীয় গরুটা দেখে তা আপনারা এখনো জানেন না? কি করে জানবে ডাক্তার? বাদলদা তো আপনার মতো ব্রহ্মবিশ্বাস নাকি? বলো বাদলদা। ডাক্তারবাবু তো বলুন দাও, তৃতীয় গরুটা কি? হ্যাঁ, ওই একটা ডাবায় 3টে জাপ খাওয়া গরুর মধ্যে তৃতীয় জন হচ্ছে ওই নিখিলেশ মিত্র। হ্যাঁ, সে ব্যভিচারীর মঞ্জুরি হচ্ছে ওই নিখিলেশ বাবু রক্ষিতা। দেখুন আমি সেই ফুটফুটে বাচ্চাটা এই নিখিলেশ মিত্রের সন্তান, তাই না ডাক্তার রায়? আমি অনেক আগে আমার ভাইকে বাদলদাকে জানিয়ে দিয়েছি সেই দেবী প্রতিমা মঞ্জুরি সম্বন্ধে আমার কি সম্পর্ক এবং বাচ্চা ছেলেটা আমাদের কে? তো মুশকিল হয়ে গেল। আমার পরম এমনি চলে যাচ্ছেন যে খাবার খেলাম না। মানে জল খাবার না, আমাদের ভালোর জন্য কত ভালো ভালো কথা বলতে এলেন। জল খাবার না খাইয়ে আপনাকে ছেড়ে দিতে পারি না, আমার একটু তাড়াতাড়ি আছে। আরে শুনুন 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 শুনুন, ভদ্রলোকের বাড়িতে এসে এত তড়ি করে উপকার করে গেলেন, জল খাবার না খেয়েছে ওদের ইজ্জত চলে যাবে যে। মানে আপনি তোমার প্রথম জল খাবারটা হচ্ছে এই গলা ধাক্কা। এইরকম জল খাওয়া চলে যায়? তাহলে তৃতীয় জল খাওয়া দিচ্ছি। আর তৃতীয় জল খাবারটা হচ্ছে আমার এই ডান পায়ে জুতো। ঠিক আছে, এই অপমানের প্রতিশোধ আমি ঠিক নেব। যদি আমি না নিতে পারি তাহলে তোরা আমার নামে কুত্তা পুষ্টি কুত্তা। হাসবে না, হাসবে না। আমার মনে হয় আমাদের ভাষা দেবকে নাচপোটা থেকে সরিয়ে আনা উচিত। একটু দেখবো সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি দিয়ে দেবুকে আর তার মাকে রাস্তাটা থেকে আপনাদের বাড়িতে ভগবানের আশীর্বাদে আমি কথা আমার ষড়যন্ত্রের কথা জানতে পেরেছি। আজ রাত্রে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে রাত্রি খুন করবে। আজ এখনই তার মাকে এবং ছেলেকে নিয়ে চলে আসুন। আর